আমাদেরকে ক্লাস 7-8 বলতো ভাব সম্প্রসারণ করো, গরু মেরে জুতো দাও। এরা কি? আমার সন্তান আপনি খুন করছেন, আমার মেয়েকে ধর্ষণ করছেন, আমার বাড়িঘর পুরো ছারকার করছেন, আমার হাজার বছরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। আপনি বলছিলেন জামাতকে তারা যে সমস্ত শব্দ প্রয়োগ করেছে আপনি মনে মনে মাফ করে দিয়েছেন। না, মাফ করে দিয়েছি না, আমি সবই মাফ করে দিই। কেন দিই জানেন? আমরা একটা হতভাগা জাতি। আমি কারণ আমার দেশের সন্তানদেরকে যারা নষ্ট করছে তাদেরকে আমি মাফ করি। ওকে ওকে, তাহলে আপনি আপনি দেখুন কালকে গতকালই নিউ ইয়র্কেই আপনার জামায়াতের আমির শফিকুর রহমান তিনি মুক্তিযুদ্ধে তাদের যেই ভুল হয়েছে সেটার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন, এটির ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এটা হলো গরু মেরে জুতো দানের মতো কথা। একটা বাঘ বিধি বাঘ ধারায় আমাদেরকে ক্লাস 7-8 বলতো ভাব সম্প্রসারণ করো, গরু মেরে জুতো দাও। এরা কি? আমার সন্তান আপনি খুন করছেন, আমার মেয়েকে ধর্ষণ করছেন, আমার বাড়িঘর পুরো ছারকার করছেন, আমার হাজার বছরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন, আপনি বাংলাদেশটাকে বঙ্গোপসাগরেরও বেশি রক্তে রক্তাক্ত করছেন। সেই লোকটি আপনি আমেরিকাতে গিয়ে বলেন 47 থেকে 24 পর্যন্ত যা হয়েছে যদি ভুল হয়ে থাকে যদি, তাইলে আমরা ক্ষমা প্রার্থী। আরে বেটা, জনাব কি তার নাম, ডাক্তার শফিকুর রহমান, দেখলে তো মনে হয় একবার আমার দাদার বয়সে, আসলে তো আমার 10 বছরের ছোট। আপনি মাপ চাইলেই কি না চাইলেই কি, মাপ তো দোষ তো করে গেছে আপনার পূর্বপুরুষেরা, আর কি মাপ চাইছেন? তাইলে বলেন 71 সনে আমরা অপরাধ করেছিলাম, 71 সনে আমরা মুনির বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিলাম, 71 সনে আমরা হাজার হাজার রাজাকার আলবদর সৃষ্টি করে পাক বাহিনীকে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়েছিলাম, লাখ লাখ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছিলাম। এইটার ব্যাপারে আমাদেরকে মাফ করেন। মনে হয় যে সাধারণ আমাদের সাথে তারা, সে তো অসাধারণ, মানে অমার্জনীয় অপরাধ। এটা তাদের কাউন্সিল দায়িকা সারা পৃথিবীর কাছে মাপ চাই, মানবতার কাছে মাপ চাইতে। কি কয় এইসব মা? এটা কি ঢংঢাঙ্গের ব্যাপার নাকি? আপনি আমার সন্তানকে হত্যা করছেন হাজারে হাজার, আচ্ছা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিয়ে, এগুলো তো হলো মানুষের সাথে আরো ঠাট্টা মশকরা করে। শুধু কি ঠাট্টা মস্করা, নাকি তারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন সবই করতে রাজি আছে, আসলে মনে তাদের অন্য কিছু? আপনি জানেন জামাতকে অনেকেই মুনাফেক বলে, তাদের মুখে এক মনে আর এক, সেটারই অংশ কিনা? জামাতকে মুনাফেক তো অনেকেই বলছে আগে, কিন্তু ইদানিং কালে 5ই আগস্টের পরে আমি প্রথম বলছি এটা একটা মুনাফেকের দল। সকাল বিকাল রাত্র দুপুর, এবং আমি এদেরকে বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা সাবধান, আমরা কিন্তু এখনো জীবিত আছি। এটা ফজলুর রহমানের কাছে তো আপনি বলে তো আমাকে আবার মনে করাই দিলেন, তো মুনাফেক তো অবশ্যই, সেটা অন্য জিনিস। এবং তাদের রাজনীতির ভুল পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। তারা পাকিস্তানকে সমর্থন করতে পারে নাই, পাকিস্তানের আন্দোলনকে সমর্থন করে নাই, তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে নাই, মুক্তিযুদ্ধের শুধু বিরোধিতা করছে না, তারা ছিল সবচেয়ে বড় হত্যাকারী, জালিম, ফেরাও। কাজেই আমি তাদেরকে চিনি, এবং তারা যে আগামীতেও দেশটাকে এটা বাংলাদেশ রাখতে চায় না, তারা যে এটাকে পূর্ব পাকিস্তান বানাইতে চায় এবং তাদের পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে চায়, এইটা এখন ক্লিয়ার হয়ে গেছে। যে কারণে আপনি বলতেছেন তারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় গেলে তো ইলেকশনে যাবে, ইলেকশনে গেলে এদের ভোট আরো 1% 2% কমবে, কেউ জামানত বাঁচাইতে পারবে না। বাংলাদেশের অবস্থাটা এইরকম। কিন্তু তারা ক্ষণে ক্ষণে এমন কিছু চক্রান্তমূলক কাজ করেছে 5ই আগস্টের পরে, যে একদম এসিলেন্ট থেকে ইউনো থেকে ডিসি আর ওসি থেকে এসপি থেকে দৈরে একবার সবকিছু মিলে দিলে তারা বিভিন্ন জায়গাতে তাদের কিছু, বেশিরভাগ জায়গাতে তাদের অসংবাদ লোকজনকে বসায় রাখছে। আর তাদের কাছে এত পয়সা পাতি আছে, এত কি বলবো, এটা অবৈধ টাকা, এদের টাকা কোত্থেকে আসলো? মোল্লা মুন্সিরের টাকা আসে কোত্থেকে? এটা প্রথমে জোগাড় করছে মুক্তিযুদ্ধের পরে গোলাম আজম সাহেব,
সহ যারা ওই বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে যে বাংলাদেশ হিন্দুদের দ্বারা কবলিত হয়ে গেছে, এটা হিন্দুস্তান হয়ে গেছে, এরা ওই সৌদি আরব সহ বিভিন্ন জায়গা থেকে টাকা উপার্জন করছে। সবকিছু মিলে টিলে তারা ওখান থেকে টাকা বিদেশের ভিক্ষার টাকা উপার্জন করছে, ধর্মের নামে টাকা উপার্জন করছে, বিদেশ থেকে সাহায্য আনছে, সেই সব টাকা নিজেদের ফান্ড করছে, ব্যাংক করছে, ইন্স্যুরেন্স কোম্পানি করছে, তারপরে হসপিটাল করছে, তারা হাউজিং ব্যবসা করছে। এইভাবে সমস্ত টাকাটাকে তারা কুক্ষিগত করিয়া এখন তারা হইল রাজনৈতিক দল হিসাবে তারা সবচেয়ে বড় টাকার খনি তাদের কাছে। কাজে টাকাগুলো ব্যবহার করেও কিছু ভোট টোট পাবে। আর যদি কোনো দল যদি ক্ষমতায় না যায়, ধরেন বিএনপিও যদি ইলেকশনে না যায়, কোন দল যদি ইলেকশনে না যায়, শুধু একা জামাত ইসলাম এবং তার সহযোগীরা যায়, তাই তো তারাই পাশ করবে। কিন্তু বিএনপি গেলে আওয়ামী লীগ তো যাবেই না, অন্য যে কোনো দল গেলে জামাত ইসলামী দেশে ক্ষমতায় যাবে। আল্লাহর রহমত, আল্লাহ আছে, কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহই ক্ষমতা এবং সম্মানের মালিক। কিন্তু কোনোদিন জামাত পাবলিকের ভোটে ক্ষমতায় যাবে না, ইনশাল্লাহ। আমি এটা কয়ে দিলাম, কোনোদিন না। এই দেশে, মুক্তিযুদ্ধের দেশে জামাত, তাইলে এটাকে পূর্ব পাকিস্তান বানাইতে হবে, আর আমরা যত মুক্তিযোদ্ধা আছি সবাই মরে যেতে হবে, বাস দ্যাটস অল। এরা কিভাবে আপনারা কি চিন্তা করেন জামাত ক্ষমতায় যাবে? বলে তো যে তারা নাকি সব বন্দোবস্ত পাকা করে ফেলেছে, যদি দেশে নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় যাবে, মানে সেই ইঞ্জিনিয়ারিং, সেই মেকানিজম তাদের করা হয়ে গেছে যদি নির্বাচন হয়। না, যদি মেকানিজম হয়, নির্বাচন হইলে জামাত ক্ষমতায় যাবে না। যে নির্বাচন বিএনপি যদি যায়, ধরেন আওয়ামী লীগ তো যদি না যায়, বিএনপি যদি যায়, অন্য কেউ না গেল, শুধু বিএনপি গেলেই জামাত এবং ওই যে মোল্লা মুন্সিরা বা ওই যে ইসলামের নামে যারা ব্যবসায়ী দল করে, এরা 10-15টা সিট পাবে, ম্যাক্সিমাম 20টা। জামাতের চেয়ে স্বতন্ত্ররাই সিট বেশি পাবে, যারা মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করবে। অনেক মানুষ মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করে স্বতন্ত্র, তাতেও জামাতের চেয়ে বেশি ভোট পাবে। এমনিতে ধরেন এরকম কি কোনো পরিকল্পনা আছে যদি নির্বাচন হয়? আপনারা অনেক লোক বলছেন যে নির্বাচন করবে, সেরকম পরিকল্পনা কি আপনাদের আছে কোনো? নির্বাচন হলে জি, যদি নির্বাচন হয়, আপনি বলছেন যে অনেক মুক্তিযোদ্ধা নির্বাচন করবে মুক্তিযুদ্ধের নামে, এরকম কোনো পরিকল্পনা কি আছে নাকি আপনাদের? পরিকল্পনা আমার হোক বা না হোক, পরিকল্পনাটা আসে বাস্তব প্রেক্ষিত থেকে। বাস্তব প্রেক্ষিতটা হলো বিএনপি আর জামাতের মধ্যে যখন ইলেকশনটা হবে, আওয়ামী লীগ যখন ইলেকশনে আসবে না, তখন এই দেশে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ এবং এই দেশের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা, মুক্তিযুদ্ধের কথা বলে লোক দাঁড়াবে। এটা আমি না করলেও কোনো কাজ হবে না, এই ফোর্স দাঁড়াবে। বুঝতে পেরেছি। এমনিতে ধরেন এখন ইলেকশনের যে আলাপ করতেছেন, আপনার কি ইনফরমেশন ইলেকশন ওই 12ই ফেব্রুয়ারি 2026 সনে হয়ে যাবে, এটা কি মনে করতেছে? আমি তো ইলেকশনের আলাপ করাটাকে পণ্ডশ্রম মনে করতেছি। আর ইলেকশন যদি করতে পারে, তারা প্রথম চাইবো ওই যেমন আজকে দেখলাম পত্রিকায়, কালকে চাইছে জামাত আর এনসিপি। এটাই তো ইউনূস সাহেবের নিজস্ব দল। জামাত হইল তার গার্ড, আর এনসিপি হইল তার সন্তান। তারা বলতেছে যে আগে গণভোট হবে। কি গণভোট হবে? যে ওই যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। তাহলে সংবিধানের উপরে স্থান দিতে গিয়ে যদি জুলাই সনদের উপরে গণভোট করে, তাহলে তো এটা বাংলাদেশ হইল। কারণ 72-এর সংবিধান তো গণভোট করে তারা বাতিল করতে পারে না, বা অর্ডিন্যান্স করবে, তাও রাষ্ট্রপতি করতে পারবে না। ইউনূস সাহেব যাতে অর্ডিন্যান্স করে, ইউনূস সাহেব কি অধিকারে, কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুযায়ী প্রধান উপদেষ্টা অর্ডিন্যান্স জারি করবে? না, এটা করতে হবে তাকে নাকি 5ই আগস্টের বিপ্লব ক্ষমতা দেয়। বিপ্লব ক্ষমতা দিলে বিপ্লবী সরকার করেন নাই কেন? সেদিনেই বিপ্লবী সরকার করতেন। গণতান্ত্রিক সরকার, সাংবিধানিক সরকার করে এখন 1.5 বছর পরে এসে বলেন বিপ্লবী সরকার করে দেখেন। এর অর্থ হইলো এরা যে এইসব কথা বলতেছে, এইসব কথার মূল অর্থ হইলো দেশে যাতে ইলেকশন না হয়, ইউনূস সাহেবের নেতৃত্বে তারা দেশটাকে আরো লুটপাট করে খাইতে চায়
এবং বিদেশিদের কাছে ষড়যন্ত্রের কাছে তারা দেশটাকে বন্ধক দিতে চায়, যে বন্ধক দেওয়া তারা অলরেডি শুরু করছে, এবং এই দেশটাকে বাংলাদেশ তারা রাখতে চায়। এ হলো ব্যাপার। জি, আপনি আপনি নিশ্চয়ই দেখেছেন যে দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেছিলেন ডক্টর ইউনূস, এরকম খবর পত্রপত্রিকায় বেরিয়েছে। তো উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছে। তো এই 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 সরকার কি খুবই চরম অস্থিরতার মধ্যে আছে বলে বোধ করছেন? আমি একটা কথা বলি, যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু উপদেষ্টা হয়েছে এরা উপদেষ্টার ব্যাগ বওয়ার যোগ্যতা নাই। যে দুইটা ছেলের কথা বললেন, এরা 1500 টাকার চাকরি পেলে এরা খুশি হইত। এখন কয় না, আইলরে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল। ঘটনা প্রবাহে এরা একটা ওর মধ্য দিয়া মন্ত্রী হয়ে গেছে, যারা মন্ত্রীর পিয়ন হইতে পারত। এইসব ছেলেগুলা সচিবালয়ে ঢুকতে পারতো না, টিকিট পাওয়ার, সচিবালয়ের পারমিশন পাওয়ার যোগ্যতা ছিল না এইসব ছেলে পেলেদের। এরা এখন মন্ত্রী। এইসব কথা আমাকে জিজ্ঞাসা করে, মন্ত্রিত্ব ছাড়বে কেন? প্রয়োজনে জীবন দিয়ে হইলে মন্ত্রী থাকার চেষ্টা করবে। এরা আইন বুঝে না, আদালত বুঝে নাকি নিয়ম বুঝে নাকি রুল বুঝে, কিছুই বুঝে না। কাজেই এইসব ছেলে পেলে মন্ত্রিত্ব ছাড়বে কি ছাড়বে না, জনগণ যেদিন ছাড়াইতে চায় ছাড়াইয়া ফেলবে, এবং সেই দিন হইল কিয়ামতের সময় এসে যাবে। সব কিরকম? এরা কি মন্ত্রিত্ব ছাড়বো কি ছাড়বো না, ছাড়বে না। এরা করিয়ে আবার জামাত এসে করবো এদেরকে বাদ দিতে হইলে আরো 7 জনকে বাদ দেন। এগুলা কই একটা পেস লাগায় রাখবো। আর ইউনূস সাহেব তো সেই খেলোয়াড়, যে খেলোয়াড় হইলো, আমি সবসময় বলি, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে যাবে। কাজে সেই খেলোয়াড়ের হাতে যখন খেলা আছে, সে তো চাবে যে এইসব পেস পোস্ট লাগাইয়া রাষ্ট্র ক্ষমতা দীর্ঘ সময় থাকবে। আর ইলেকশন আগে চাইবো গণভোট। গণভোট হইলে ইলেকশনের দরকার কি? জাতীয় সংসদ ইলেকশনে যদিও আমি জানি বিএনপি কিছুতেই রাজি হবে না। আর বিএনপি যদি গণভোটে সাধারণ ইলেকশন নির্বাচনের আগে যদি রাজি হয় নভেম্বর ডিসেম্বরে, তাইলে বিএনপি, আমার মনে হয় না বিএনপি রাজি হবে। আর বিএনপি রাজি না হইলে তারা করতে পারবে, যদি করে আমার মনে হয় না। এটা দেখা যাক। অর্থাৎ ইউনূস সাহেব চক্রান্তমূলক ভাবে 26 সনের ফেব্রুয়ারি মাসের ইলেকশনটাকে ডিলে করার জন্য এবং না করার জন্য এইসব বাহানা করতেছে, এইসব ছেলে পেলে এবং জামাতকে দিয়ে। এটা বাহানা। তো বিএনপি কি সেটা বুঝে? বিএনপি কি সেটা বুঝে? কে বিএনপি? বুঝে, একটু পরে বুঝে, কারণ বড় দল তো, একটু পরে বুঝে। মানে আর কত পরে? মানে সালাউদ্দিন সাহেব বলছে সালাউদ্দিন সাহেব বলছে না যে আমরা মানি, এইসব মানবো না আমরা। ওই যে নির্বাচনের ব্যাপারে কিছু কথা বলতে বলে, এইসব আমরা মানি না বলছে, কিন্তু খুব অন স্পট রিয়াকশন দেখাইছে। তাকে সেলিউট করাই দরকার, এটা সাধারণত করে না। কিন্তু মানে স্পন্টেনিয়াস রিয়াকশন না করলে, হ্যাঁ, শুধু সবসময় মানে দেখি করে কি, এটা আপনি গল্পটা বোধহয় জানেন। যদি গল্পটা অনেকে জানে, ওই যে চোর ঘরে ঢুকছে, মালিক চোখ বুঝে আছে, বলে দেখি শালাই করে কি। এই অবস্থাটা পরে শেষ পর্যন্ত চুরি করে চলে যাবে, পরে আর ধরতে পারবে না। আমি তাই মনে করি চোর ওই দেখি শালাই করে কি একবার দুইবার কইলাম, কিন্তু পরে কিন্তু চোরকে ধরে ফেলানো উচিত।